আস্তে আস্তে সূরা পাঠের পরিমাণ বাড়িয়ে দিলে একটা সময় সে আর সহ্য করতে না পেরে আমার সাথে কথা বলতে শুরু করে, কিন্তু তারও সেই একই কথা। কর্কশ পুরুষ কণ্ঠে সে বলে ওঠে, পারবি না। আমি তাকে অনেকবার জিজ্ঞাসাবাদের পর জানতে পারি সে একজন সেনাপতি মাত্র। তার মালিক তাকে দায়িত্ব দিয়েছে এই মেয়েটির ক্ষতি করবার জন্য। সে মেয়েটার প্রাণ নাশ করতে পারে, তাহলে তাকে পুরস্কৃত করা হবে এবং বাদশার মুকুট নাকি তার মাথায় উঠবে। আমি মাদিদের এইসব কথা শুনে এক প্রকার তাচ্ছিল্যের সুরেই তাকে বলি, এই সব কিছু ভুল। তুই যতই ভক্তি নিয়ে নিজে কাজ করিস না কেন, যতই মেয়েটার ক্ষতি করিস না কেন, কখনোই সেই মুকুট পাবি না। আমার কথা শুনে মারিদ প্রচণ্ড পরিমাণ ক্ষিপ্ত হয়ে ওঠে। হঠাৎ চারিদিকে ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করে। রুমের ভেতরে থাকা লাইটগুলো বারবার নিভু নিভু করে আবার জ্বলে উঠতে থাকে, আর দরজা জানালাগুলো নিচে নিচে বাড়ি খেতে থাকে। পরিস্থিতি কোনোভাবে শান্ত করে অনেকভাবে লোভ দেখিয়ে তাকে মেয়েটার শরীর থেকে আলাদা করতে চাইলেও সম্ভব হচ্ছিল না। তাই একসময় রুকিয়ার মাধ্যমে তাকে জোর করে তার শরীর থেকে আলাদা করা হয়। কিন্তু এবারও সেই কর্কশ পুরুষ কণ্ঠে একই হুমকি, আমাকে তো হারিয়ে দিবি, পারবি তো আমার গুরুকে সামাল দিতে? এরপরে মেয়েটা নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের মহিলা সদস্যরা তাকে ধরাধরি করে বিছানায় শুইয়ে দিলে আমি আবারও সূরা পড়ে ওর শরীরটা বন্ধ করে দিই। মেয়েটা ঘর থেকে বেরিয়ে তার বাবার সাথে কথা বলার সময় আমি তার নামটা জিজ্ঞেস করি। মেয়েটার নাম ছিল সামিয়া। আমি আবারও চমকে উঠি। আমি আর এক মুহূর্ত দেরি না করে সামিয়ার বাবা এবং আরও দুজনকে সাথে নিয়ে ঘরে প্রবেশ করি। সামিয়ার ঘরে প্রবেশ করতেই সামিয়া আমাকে ডাবল ভয়েসে কাকুতি মিনতি করে বলে, হুজুর, আমাকে যেতে দিন, আমার স্ত্রী ছেলেরা বন্দি, আমার স্ত্রী বেঁচে আছে কিনা